হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার স্বামী একজন ডাক্তার। সে আমাকে রোজ রাতে একটা করে ইনজেকশন দেয়, যার ফলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর আমি আরাম করে রাতে ঘুমাতে পারি। একদিন আমি ঘর পরিষ্কার করার সময় ইনজেকশনটা নিচে পড়ে ভেঙে যায়। আমার স্বামী রাগ করবে জেনে আমি ওটাতে পানি দিয়ে ভরে রেখে দিই। রাতে ও আমাকে সেই জলভরা ইনজেকশনটা দেয়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আমার ঘুম আসছিল না, তাই আমি তাকে খুঁজতে বাইরে বের হই। তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার মনটা কেঁপে উঠল, কারণ ওখানে তো আমার বিয়ের এখন 2 সপ্তাহ হয়েছে। আজকাল আমার শরীরে একটা অদ্ভুত ব্যথা শুরু হয়েছে। এই ব্যথাটা আমার রাতের বেলা উদয় হয় আর সকাল হলেই ব্যথা ভালো হয়ে যায়। সকালে আমার শরীরে কোনো ব্যথা থাকে না। আমি ভাবতে থাকি, এটা কি রকম ব্যথা যেটা শুধু রাতেই হয়? প্রথম আমি চুপচাপ এই যন্ত্রণাটা সহ্য করে নিচ্ছিলাম, কিন্তু তারপর সময়ের সাথে সাথে ব্যথাটা বাড়তে থাকে। বন্ধুরা, আমার নাম লিমা আক্তার। আমার স্বামী একজন ভালো ডাক্তার ছিলেন, কিন্তু আমি আমার এই সমস্যার কথা তাকে জানাইনি। কারণ আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারের ডাক্তারদেরকে ভালো চোখে দেখা হয় না। আমার মা বলে যে ডাক্তাররা ওষুধের নাম করে মানুষদের অনেক রকমের কেমিক্যাল খাওয়ায়, যার ফলে তাদের শরীর অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমরা এইসব কাজের জন্য ডাক্তারদের বিশ্বাস করতাম না। আমরা জাদুবিদ্যা আর তাবিজের সাহায্যে নিজেদের চিকিৎসা করতাম। আর তাই আমি আমার অবস্থার কথা স্বামীকে জানাইনি। আমার মা তো কোনো ডাক্তারের সাথে আমার বিয়ে দিতে চায়নি, কিন্তু যেহেতু আমার স্বামী অনেক ভালো লোক ছিলেন তাই মা রাজি হয়েছিল। বিয়ের পর সবকিছু ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমার এই যন্ত্রণা শুরু হয় আর তারপর থেকে এটা বাড়তেই থাকে। দিনের বেলা এই ব্যথার চিহ্ন মাত্র থাকে না, আমি একদম সুস্থ থাকি। কিন্তু বিকেল হলেই আমার শরীরে এত ব্যথা করে যে আমার উঠে দাঁড়াতেও কষ্ট হয়। আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন। সে আমার অনেক খেয়াল রাখতেন আর আড়াল থেকে আমার উপর নজর রাখতেন। ও বলতো, আমি তোমাকে ভালোবাসি আর আমার ভালোবাসা আমাকে কখনো তোমার উপর থেকে চোখ সরাতে দেয় না। আমি যখন তোমার সাথে থাকি না তখনও আমার চোখ তোমার উপর থাকে। কি এমন একটা স্বামী পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতাম। একদিন আমার স্বামী আমার কাছে আসে আর এমন একটা কথা বলে যেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বলে, আমি জানি রাতে তোমার সারা শরীরে অনেক ব্যথা করে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি তার এই কথা শুনে আমি অবাক হয়ে উঠলাম। আমি আমার শরীরের ব্যথার কথা শুধু আমার মাকে জানিয়েছিলাম আর কাউকে জানাইনি। তারপর ও আমাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার চিকিৎসা করব, তারপর তুমি আবার আগের মতোই ঠিক হয়ে যাবে। আমি তো অনেক অবাক হয়ে গেছিলাম, কারণ আমার ডাক্তারদের উপর বিশ্বাস ছিল না। এই কথাটা বলে আমার স্বামী চলে যায়। আমি সারাদিন ভাবতে থাকি যে সে আমাকে কি ওষুধ দেবে। বিকেলবেলা সে তার ঘর থেকে এসে আমাকে বলে, আমি তোমার জন্য একটা ইনজেকশন এনেছি। এটা নিলে তুমি ঠিক হয়ে যাবে। প্রথমে তো আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে। আমি মেনে নিলাম আর ইনজেকশন নিতে রাজি হয়ে গেলাম। তারপর সে আমাকে ঘুমাতে বলে আর ইনজেকশনটা দিয়ে দেয়। ইনজেকশনটা নেওয়ার পর আমার সব শরীর কেমন একটা হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আমি অনেক আরাম মনে করি। আমার শরীরের ব্যথাটা হঠাৎ করে উধাও হয়ে গেল আর এই আরামে আমার ঘুম চলে এলো। আমি জানি না তারপর কি হলো, কারণ আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল। অনেকদিন পর আমি আরাম করে সারারাত ঘুমালাম। এই যন্ত্রণাটির জন্য আমি অনেক দিন ঠিক করে ঘুমাতেও পারিনি। আমি উঠে নামাজ পড়লাম, আল্লাহকে ধন্যবাদ দিলাম যে ইনজেকশনটা নিয়ে আমার খারাপ কিছু হয়নি, বরং আমি সুস্থ হয়ে গেছিলাম। সকালে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি। আমি বলি, আগের থেকে অনেক ভালো আছি। ও বলে, এইবার থেকে রোজ রাতে আমি তোমাকে একটা করে ইনজেকশন দেব। আমাকে বলে, ইনজেকশন নেওয়ার আগে আমি যেন একদম না ঘুমাই। আমি মাথা নাড়ালাম। তারপর থেকে রোজ রাতে ও আমাকে একটা করে ইনজেকশন দিত, যার ফলে আমার শরীরের ব্যথাটা একেবারে চলে যেত আর আমি অনেক আরাম পেতাম। তারপর আমার এত গভীর ঘুম আসত যে আমি সারারাত চোখ খুলতে পারতাম না। আমি ভোরের দিকে আমার ঘুম ভাঙত আর আমি অনেক সুস্থ মনে করতাম।
এইভাবে 1 বছর ধরে আমি ইনজেকশনটা নিতে থাকি। আমি আমার মাকে বলিনি যে আমি ইনজেকশন নিচ্ছি। একদিন আমার মা বাড়িতে আসে আমার সাথে দেখা করতে। আমার ভয় হয় যে মা সেই ইনজেকশনটা দেখে না ফেলে। ওটা দেখলে মা অনেক রেগে যাবে আর আমার স্বামীকে জিজ্ঞেস করে বসবে সে আমাকে কেন এরকম খারাপ ওষুধ দিচ্ছে। আমি ভাবতে থাকলাম কি করা যায়। মা যে ঘরটাতে বসেছিলেন সেই ঘরেই ইনজেকশনটা রাখা ছিল। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি কিছু কাজের জন্য মাকে ঘরের বাইরে বের করে আনলাম, তারপর আমি নিজে ঘরে গিয়ে ওই ইনজেকশনটা অন্য একটা জায়গায় লুকিয়ে ফেললাম। আমি শান্তি পেলাম এই ভেবে যে মা কিছু জানতে পারবে না। এইভাবেই চলতে থাকে। যখনই আমার মা বাবা বা বাপের বাড়ির অন্য কেউ আসত, তখন আমি ইনজেকশনটা লুকিয়ে ফেলতাম যাতে ওরা দেখতে না পায়। আমার স্বামী ইনজেকশনের ব্যাপারে অনেক সতর্ক থাকত। কোনোদিন যদি আমি ওর ফিরে আসার আগে ঘুমিয়ে পড়তাম তাহলে ও অনেক রেগে যেত। এমনিতেই ও আমাকে অনেক ভালোবাসত, কখনো আমার উপর রাগ দেখাত না, কিন্তু এই ইনজেকশন নেওয়ার ব্যাপারে কোনো ভুল হলে সে অনেক রেগে যেত। আমি ভাবতাম ও এমনটা কেন করে। একদিন আমাকে এর কারণটা বলে শুনে আমি অবাক হলাম। আমি ভাবলাম কেউ কি কাউকে এতটা ভালোবাসতে পারে। আমার স্বামী আমাকে বলে যে সে অনেক ভালোবাসে, তাই আমার শরীর যাতে আরও বেশি খারাপ না হয় সেই জন্য সে আমাকে সময় মতন রোজ ইনজেকশন দেয়া। এই কাজে সে কোনো ত্রুটি রাখতে চায় না। আমার স্বামীর প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। একদিন আমার চাচা আমার বাড়িতে আসেন আমার সাথে দেখা করতে। আমি ওই ইনজেকশনটা ফ্রিজের ভিতর লুকিয়ে রাখি যাতে উনি দেখতে না পায়। পরে আমার সাথে সারাদিন গল্প করে বিকেল বেলা উনি চলে গেলেন। আমি ইনজেকশনটা ফ্রিজ থেকে বের করে যথাস্থানে রাখতে গেলাম, কিন্তু যেই আমি ওটাকে রাখতে গেলাম ইনজেকশনটা আমার হাত থেকে মাটিতে পড়ে গেল। আর বেশ খানিকটা ইনজেকশন নষ্ট হয়ে গেল। আমি ওটাকে ভাঙতে দেইনি। আমি ভয়ে ওটাকে আবার তার জায়গায় রেখে দিলাম আর আমার স্বামীর ফেরার অপেক্ষায় বসে রইলাম। ও যখন ফিরে এসে দেখলের বোতলে কম ইনজেকশন আছে তখন ও অনেক রেগে গেল। ও বলল, এটা কি করেছো তুমি? বাকি ইনজেকশনটা কোথায়? আমি ভয়ে তাকে সব কথা বললাম। সে রেগে গিয়ে অনেক আওয়াজ করতে থাকলো। আমি বলতে থাকলাম, তুমি জানো একটা ইনজেকশন কত দামি? আমি শুধু তোমাকে ভালোবাসি বলে রোজ তোমার জন্য একটা করে ইনজেকশন কিনে আনি। আমাকে বকা দেওয়ার পর সেই ইনজেকশনটা দিয়ে দেয় আর আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে আমি অনেক ভালো মনে করি। আমি ভাবতে থাকলাম যে আমার স্বামী একটা ইনজেকশনের জন্য আমাকে এত বকা কেন দিল। কিন্তু তারপর আমি ভাবলাম যে সে আমাকে সত্যি অনেক ভালোবাসে, তাই আমার জন্য চিন্তা করে। এইভাবে দিন পার হতে থাকল। একবার ঈদের সময় আমি ঠিক করলাম যে সব বাড়িটা পরিষ্কার করব। তাই একদিন আমার স্বামী কাজে বেরোনোর পর আমি বাড়িটা পরিষ্কার করতে শুরু করলাম। এমনিতে ও আমাকে বাড়ির কাজ বেশি একটা করতে দিত না, তাই আমি রমজান আর ছুটির ঈদে বাড়িটাকে পরিষ্কার করতে পারিনি। আমি প্রত্যেকটা ঘর পরিষ্কার করি। একটা ঘরের জিনিসপত্র অন্য একটা ঘরে নিয়ে গিয়ে রেখে আমি সেই ঘরটা ভালো করে পরিষ্কার করি। পরিষ্কার হয়ে গেলে আমি আবার সব জিনিসপত্র সেই ঘরে নিয়ে এসে রাখি। সব ঘর পরিষ্কার হয়ে গেছিল, শুধু একটা ঘর বাকি ছিল, যেই ঘরে ইনজেকশনটা রাখা ছিল। আমি সেই ঘরের সব জিনিসপত্র অন্য ঘরে নিয়ে গিয়ে রাখলাম। কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটল যেটা আমাকে অনেক ভয় পাইয়ে দিল। আমি যেই ওই ইনজেকশনটা অন্য ঘরে নিয়ে গিয়ে রাখতে গেলাম তখন সেটা আমার হাত থেকে পড়ে গেল। আমি অনেক ভয় পেয়ে গেলাম, কারণ আগেরবার আমার স্বামী আমাকে অনেক বকা দিয়েছিল। ইনজেকশনের বোতলটা মাটিতে পড়ে গেছিল, কিন্তু সেটা ভাঙেনি। সেখান থেকে অনেকটা ইনজেকশন মাটিতে পড়ে যায়। এখন সেই বোতলে একটুখানি ইনজেকশন পড়েছিল। আমি অনেক ভয় পেয়ে গেলাম, আমার স্বামী জানতে পারলে কি হবে। আমি অনেকক্ষণ ধরে বসে ভাবতে থাকলাম যে কি করা যায়। আমার স্বামী ফিরে এসে তো অনেক রাগ করবে। তারপর আমি একটা উপায় বের করলাম। আমি ওই ইনজেকশনের বোতলে পানি ঢেলে দিলাম আর সেটাকে আগের মতন ভর্তি করে ফেললাম। এইবার আমি নিশ্চিন্ত হলাম, আমার স্বামী আর জানতে পারবে না যে অনেকটা ইনজেকশন পড়ে নষ্ট হয়ে গেছে। আমার স্বামী যখন ফিরে আসে তখন আমি একটু ভয়ে থাকি, এই আশঙ্কায় যে ও যদি জেনে যায় ইনজেকশনের বোতলে পানি ভরা আছে। আমার স্বামী ইনজেকশনটা হাতে নিয়ে ভালো করে দেখল, তারপর আমাকে দিয়ে দিল। আমি নিশ্চিন্ত হলাম যে সে কিছু বুঝতে পারেনি। ইনজেকশনটা নেওয়ার পর আমি অপেক্ষা করছিলাম কখন আমার ঘুম আসবে, কিন্তু আজ আমার ঘুম আসছিল না। আমি অনেক চিন্তিত হলাম যে কেন আমার ঘুম আসছে না। আমার শরীরে কোনো ব্যথা নেই। রোজ ইনজেকশনটা নেওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজ আমি জেগেছিলাম।
কিন্তু আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম এই আশায় যে অনেক তাড়াতাড়ি আমার ঘুম আসবে। মাঝরাতে আমার স্বামী বিছানা থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে গেল। আমি ভাবতে থাকলাম, সে কোথায় গেল? আমি ভাবলাম হয়তো বাথরুমে গেছে। আমি ওর ফিরে আসার অপেক্ষা করছিলাম, কিন্তু বেশ কিছুক্ষণ পরেও তখনও ফিরে এলো না। আমি ওকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে আমি দেখি বাড়িতে কেউ নেই। আমার স্বামীর নাম ধরে অনেক ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি অনেক মন খারাপ করে ঘরে ফিরে এলাম। আমি ভোর 5টার সময় আমার স্বামী ঘরে ফিরে আসে। আমি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম যাতে ওর মনে হয় আমি ঘুমোচ্ছি। আমি সারাদিন অনেক চিন্তিত ছিলাম। আমার বাড়ির অনেক কাছে আমার একটা বান্ধবীর বাড়ি ছিল। আমি তার বাড়িতে চলে গেলাম আর তাকে সব কথা বললাম। সব শুনে সে বলল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তোর রাতের ঘুমটা ওই ইনজেকশনের জন্যই আসে। তোর শরীরের ব্যথাটা এখন চলে গেছে, কিন্তু তোর স্বামী রাতের বেলা কোথাও একটা যায় এমনটা নয়তো যে সে ইচ্ছে করে তোর সাথে এইসব করছে। আমি এটা মানতে অস্বীকার করলাম আর আমার বান্ধবীর সাথে অনেক ঝগড়া করে আমি বাড়িতে ফিরে এলাম। আজ রাতে আমি আমাকে আবার সেই ইনজেকশনটা দিয়ে ঘুম পাড়ায়, কিন্তু আমি ঘুমাইনি রাতের বেলা। আমি আবার লক্ষ্য করি যে সে বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে যায়। আজ আমি তার পিছু নিলাম যাতে আমি জানতে পারি ও আসলে কোথায় যায়। আমার স্বামী ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে স্টোর রুমে চলে যায়। আমি ওর পিছনে যাচ্ছিলাম। আমি অনেক আস্তে আস্তে পা ফেলছিলাম যাতে কেউ বুঝতে না পারে যে আমি পিছনে আছি। আমি ভাবতে থাকি, আমার স্বামীর এত রাতে গোদাম ঘরে কি দরকার? সে দরজাটা খুলে গোদাম ঘরের ভিতরে ঢোকে আর আমি বাইরে দাঁড়িয়ে ওর বেরোনোর অপেক্ষা করছিলাম, কিন্তু ও বেরোল না। কিছুক্ষণ পরে আমি অনেক আশা নিয়ে গোদাম ঘরের দরজাটা খুলে ভিতরে উকি দিলাম। আমি ভিতরের দৃশ্যটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ ভিতরে তো কেউ নেই। আমি দরজাটা খুলে ভিতরে ঢুকলাম তো শুধু কিছু পুরনো জিনিসপত্র পড়ে আছে। আমি ভাবতে থাকলাম, আমার স্বামী গেল কোথায়? এই ঘরে তো কোনো জানলাও নেই যে সেখান থেকে বেরিয়ে যাবে। আমি ভাবতে ভাবতে হঠাৎ আমি একটা জিনিসে বাধা পাই। আমি নিচে তাকিয়ে দেখলাম আমার পায়ে বাধা পেয়ে একটা পোশাক সরে গেছে। পোশাকটা সরে যাবার ফলে আমি মাটিতে এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। নিচে একটা ছোট্ট দরজা ছিল। আমি ভয়ে ভয়ে যখন দরজাটা খুললাম তখন আমি দেখলাম নিচে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে। এইসব দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমার কৌতূহল আরও বেড়ে গেল, তাই আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়ি ভেঙে যখন আমি নিচে পৌঁছলাম তখন আমি আরও অবাক হয়ে গেলাম। নিচে আমি আমার স্বামীকে কিছু লোকের সাথে কথা বলতে দেখলাম। এইসব দেখে আমি ভয় পেয়ে লুকিয়ে পড়লাম। সামনে একটা বড় ঘর ছিল। আমি কখনো ভাবিনি যে আমার বাড়ির নিচে এমন একটা ঘর আছে। আমার স্বামী গোলডিপ খাচ্ছিল, তার সাথে আরও 2জন লোক ছিল যাদের মুখ ঢাকা ছিল। আমি এই প্রথমবার আমার স্বামীকে গোলডিপ খেতে দেখলাম। সে আরও 2জন লোকের সাথে কথা বলছিল। আমার ওদের কথা শোনার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমি একটু একটু কথা শুনতে পাচ্ছিলাম। তারপর আমি দেখলাম ওরা ঘরের পিছন দিকে চলে গেল। আমি দেখে অবাক হলাম যে পিছন দিকে আরও একটা ঘর আছে। আমি একটু এগিয়ে একটা দরজার পিছনে লুকিয়ে পড়লাম। দরজার ফাঁকা দিয়ে আমি ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। আমি দেখি ভিতরে অনেক সোনা দানা টাকা পয়সা জমা আছে। এইসব দেখে তো আমার চোখ অনেক বড় বড় হয়ে গেল। আমার স্বামী এত টাকা কোথা থেকে পেল? তারপর আর একটা জিনিস আমার চোখে পড়ল। আমি দেখলাম একটা মানুষকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে আমি আরও অবাক হয়ে গেলাম। তারপর আমার স্বামী আর আরও 2জন লোক ঘর থেকে বেরিয়ে আসে। আমি ভয়ে ওখান থেকে ছুটে পালাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমি ওখানেই লুকিয়ে রইলাম। আমি দেখলাম ওরা ঘর থেকে বেরিয়ে বাইরের ঘরে চলে গেল। তারপর সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। আমিও তখন এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার জানতে ইচ্ছা করল যে ঘরে মানুষটা বাধা আছে সে কে। আমি সেই ঘরের ভিতরে গিয়ে দেখলাম সত্যি কেউ একজন চেয়ারের সাথে বাধা ছিল। তার মুখটা কালো পোশাক দিয়ে ঢাকা আছে। আমি তার কাছে যেতেই সে আমার পায়ের আওয়াজ পেয়ে আওয়াজ করে বলতে থাকল, আমাকে মেরো না, প্লিজ ছেড়ে দাও। গলার আওয়াজটা একজন মহিলার। আমি তাড়াতাড়ি তার মুখ থেকে কালো পোশাকটা সরিয়ে দিলাম। আমি দেখলাম সে একজন মহিলা। ওকে দেখে আমি ভয় পেয়ে পালিয়ে যাব ভাবলাম, কিন্তু সে আমাকে আটকে দেয় আর বলে, প্লিজ আমাকে বাঁচাও। আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে সাহস জোগাল। আমি তার বাঁধন খুলে দিলাম।
তাকে খুলে দেওয়ার পরে সে আমাকে ধন্যবাদ দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে আর এখানে কি করছো? সে বলে, আমি রোজিনা। আর তুমি কে? আমি বললাম, আমি ডাক্তার বাবুর স্ত্রী। আমার স্বামীর পিছু নিয়ে আমি এখানে এসেছি। তারপর সে আমাকে একটা ভয়ঙ্কর কথা বলে। সে বলে যে আমার স্বামী ডাক্তার নয়। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এইসব তুমি কি বলছো? তারপর সে আমাকে যা বলল সেটা শুনে অনেক অবাক হয়ে গেলাম। সে বলল যে আমার স্বামী একটা ডাকাত দলের সর্দার। ওদের 5 জনের একটা দল আছে যারা চুরি করে আর চুরির জিনিসপত্র জমা করে। শুধু তাই নয়, ওরা এই জিনিসপত্র অন্য শহরে বিক্রি করে। আমার এইসব বিশ্বাস হয় না। আমি বলি, আমি জানি আমার স্বামী একজন ডাক্তার। সে বলে, তুমি কিছু জানো না, কারণ আমি আসলে এই দলের একজন সদস্য। এটা শুনে আমি অবাক হয়ে উঠলাম। আমি বললাম, তুমি যদি ওদের দলের লোক হয়েই থাকো, তাহলে ওরা তোমাকে বেঁধে রেখেছে কেন? সে একটু হেসে বলে, আগে তুমি আমার সব কথাটা শোনো। তারপর সে আমাকে ঘটনাটা বলে। ও বলে যে ওরা সবাই ডাকাত। আমরা শুধু চুরি করি না, আমরা চুরির জিনিস অন্য শহরে বিক্রি করি। এইসব করে আমরা অনেক টাকা কামাই। পুলিশ যাতে আমাদের উপর সন্দেহ না হয়, তাই আমরা সবাই আলাদা ছদ্মবেশে আছি। আমি একজন নার্সের ছদ্মবেশ ধারণ করেছিলাম। ক্লিনিকে একজন ডাক্তারের দরকার ছিল, তাই তোমার স্বামীকে ডাক্তারের বেশ ধরতে হয়। এইসব আমরাই করেছিলাম যাতে কেউ আমাদের উপর সন্দেহ না করে। সবকিছু ঠিক চলছিল। তারপর একদিন তুমি আমাদের জীবনে এলে। মনে হয় তুমি একটা শপিং মলে শপিং করতে গেছিলে, যেখানে আমরা চুরি করতে গেছিলাম। তখনই তোমার স্বামীর চোখ তোমার উপর পড়ে। প্রথম দেখাতেই তার তোমাকে পছন্দ হয়েছিল। ও সেই দিনই ঠিক করে নিয়েছিল তোমাকে বিয়ে করবে। একজনকে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো, কিন্তু তোমার মা বাবা রফিকের মা বাবার সাথে দেখা করতে চাইল। কিন্তু রফিকের তো মা বাবা নেই। তাই আমরা একটা উপায় বের করলাম। আমি রফিকের বোন সেজে তোমার বাড়িতে গেলাম, সম্বন্ধটা পাকা করলাম। তারপর তোমার সাথে রফিকের বিয়ে হলো। বিয়ের পর রফিক রাতে চুরি করতে বেরোচ্ছিল না, যার ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছিল। কারণ রফিক আমাদের দলের একজন অনেক ইম্পর্ট্যান্ট সদস্য। আমরা সবাই অনেক চিন্তিত ছিলাম যে এত লোকসান আমরা কি করে সামলাব। তারপর সবাই মিলে একটা উপায় বের করলাম। রফিক ডাক্তারের সাথে পরামর্শ করে তোমাকে খাবারের সাথে একটা ওষুধ মিশিয়ে খাওয়াতো, যার জন্য রাতে তোমার শরীরে যন্ত্রণা হতো। তার চিকিৎসার জন্য রফিক তোমাকে রোজ রাতে একটা ঘুমের ইনজেকশন দিত। এটা দেওয়ার পরে তুমি ঘুমিয়ে যেতে আর রফিক চুরি করতে বের হতো। রফিক তোমাকে ছাড়তে চায়নি, সে অনেক ভালোবাসে। তাই তোমাকে লুকিয়ে সে রাতে চুরি করতে বের হয়। তুমি ঘুমিয়ে থাকলে বুঝতে পারতে না যে তোমার স্বামী রাতের বেলা বাড়িতে নেই। এইভাবেই চলতে থাকলো। তারপর সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করে এলে? আমি বললাম, তার আগে তুমি বলো তোমার এরকম অবস্থা কি করে হলো? সে বলে যে একদিন আমার ওদের সাথে ঝগড়া হয়েছিল। আমি এই দল ছেড়ে দিয়েছিলাম। আমি এই দল থেকে বেরোতে চেয়েছিলাম আর একটা সুন্দর জীবন শুরু করব ভেবেছিলাম। আমি একজন আলেমকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার দলের লোকেরা আমাকে এখানে বন্ধ করে রাখে আর আমাকে মারধর করতে শুরু করে। এটা বলতে ও কেঁদে ফেলে। বলে ওরা আমাকে রোজ মারত আর দলে ফেরত আসতে বলতো, কিন্তু আমি রাজি হতাম না। রোজিনার সব কথা শুনে আমি অনেক হতাশ হলাম। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু আমি অন্য লোকের জীবন নিয়ে খেলা একদম পছন্দ করতাম না। পরের দিন আমি আর রোজিনা থানায় যাই, পুলিশকে সব কথা বলে দিলাম। পুলিশ সেই দিন রাতে আমাদের বাড়ির তল্লাশি নেবে বলে ঠিক করে। আমার স্বামী আর তার লোকেরা রাতের বেলা রোজিনাকে সেই ঘরে দেখতে না পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তারা সমস্যা সৃষ্টি হবে বুঝে ওখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু পুলিশ ঠিক সময় ওখানে পৌঁছে যায় আর ওদের পালানোর আগেই ওদেরকে গ্রেফতার করে নেয়। আমি উদাস চোখে আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম যে ভালোবাসা মিথ্যে দিয়ে শুরু হয়েছে, সেই ভালোবাসার কোনো দাম নেই আমার কাছে। তারপর 7 বছর পার হয়ে গেছে। রোজিনা এখন অনেক সুখে আছে। আমার স্বামী এখনো জেলে। আমি তাকে ভালোবাসি, তাই আমি তার থেকে ছাড়িয়ে নেইনি। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। কিছু মাস পরে সে জেল থেকে ছাড়া পাবে, তারপর আমরা আবার নতুন করে জীবন শুরু করব। এখন আমার স্বামী ছাড়া পেয়েছেন। আমার স্বামী আমাকে কথা দিয়েছেন সে আর কখনো চুরি করবেন না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার সংসার যেন আবার ভালোবাসা দিয়ে ভরে ওঠে। আর বন্ধুরা, নিয়মিত এমন সুন্দর গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।